আজকে কিছু তৃণমূলের গোপন এজেন্ডার ভণ্ডামি ফাঁস হবে। তাই আপনাদের শোনার ধৈর্য আছে তো? কাদের শোনার ধৈর্য আছে একটু হাত তুলুন তো। মায়েরা শুনবেন তো? পেছন দিকে যারা দাঁড়িয়ে আছেন শুনবেন তো? সাইডে যারা আছে, এত লোকের চাপ। আমি যখন আসছিলাম আমাদের এটা ভোজের হাটে করার ইচ্ছে ছিল, কিন্তু সবই বুঝতে পারছেন তো, আজকে নাকি ভোজরাট মাঠে একটা খেলা দিয়েছে, খেলা টেলা কিচ্ছু হয়নি, ইচ্ছা করে আটকাবে। চলো কোনো সমস্যা নেই, মাঠ আমাদের রেডি আছে, তাই না? মাঠও রেডি আর প্লেয়াররাও রেডি আছে একদম, দেখেছো সব প্লেয়ার একদম। আর দর্শক বলতে লাগবে বিনা বিরিয়ানির প্যাকেট, তেল খরচ, রোজ কোনো কিছুর ব্যাপার নাই, শুধু একবার কানে চলে যাওয়া যে খাম চিহ্ন ডাক দিয়েছে। আমি সর্বপ্রথম কৃতজ্ঞ জানাবো, ধন্যবাদ জ্ঞাপন করব ভাঙড়ের আপামার জনসাধারণের কাছে, যে আপনি আমার নামে চারিদিকে জয়ধ্বনি হচ্ছে, আমার নামে চর্চা হচ্ছে, আমাকে দেখার জন্য যে বলল রাত 1:30টা পর্যন্ত লোক অপেক্ষা করছে। শুধু তাই নয়, গতকালকে যেখানে গিয়েছিলাম ওখানে মায়েরা ঘুমাচ্ছিল, তার ছেলে গিয়ে ডেকেছে, এ ভাইজান এসছে ওঠো। মা আমার ঘুম ছেড়ে উঠে রাস্তায় চলে এসেছে। কিন্তু এই যে সম্মান আমি পাচ্ছি, এই যে পরিস্থিতি আমার হয়েছে, বাংলার কেন বাংলার মায়ের মানুষ নওশাদকে রাজনৈতিক নেতা হিসাবে চিনেছে, তার একমাত্র মাধ্যম হচ্ছে ভাঙড়। ভাঙড় 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 যদি আমাকে জিতিয়ে না পাঠাতো, তাহলে এত দ্রুততার সাথে হয়তো রাজনৈতিক নেতা হিসাবে আমাকে পরিগণিত হতাম না আমি, বা চর্চাতেও আসতাম না হয়তো। আমি তার সাথে একটু, যেমন এটা খুশির খবর, তার সাথে আমি একটা জিনিস দুঃখিত। আমি আপনাদেরকে একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার এখানে অঞ্চলে নেতৃত্বরা আছেন, বিভিন্ন নেতৃত্বরা আছেন। আজকে আমাকে দুপুরের পর থেকে ভাঙড়ের প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ফোন করেছেন, মেসেজ করেছেন যে ভাইজান আপনাদের তো যদি ডিজে বাজিয়ে হই হই করে, তাহলে অন্যদের থেকে আপনি কেন, কিভাবে ডিফারেন্স? আমি দুঃখিত, ব্যথিত, কই জরুরত নেই, আমি দুঃখিত, ব্যথিত যে আপনারা ডিজের আওয়াজে কিছুটা হলেও অস্বস্তি ফিল করেছেন। তার জন্য আমি মঞ্চ থেকে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমার অঞ্চল নেতৃত্বরা এটাও জানতো না, কারণ আমাদের নির্দেশ অঞ্চল নেতৃত্বদের কাছে দিয়ে আছে, কোনো একটা বুথ থেকে এই ধরনের কার্যকলাপ করেছে। তবে আমি মঞ্চের নেতৃত্ব আমার যারা আছে তাদের বলবো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ ভাঙড়ের, তারা যখন আমাদেরকে ফলো করছে, এটা আমাদের জন্য উপরি পাওনা যে তারা আমাদেরকে ফলো করছে। সুতরাং তারা শুধু নয়, আমার ফুরফুরা শরীফ থেকে আমাদেরকে যায় সব সময় ফলো করে, তার নামটা কি বলুন তো? তিনিও ফোন করে, তিনিও যোগাযোগ করিয়ে তাড়া দিয়েছে আমাকে। তাই অনুরোধ করব আমি যে এই ডিজে বাজানো থেকে আমরা সম্পূর্ণরূপে ডিজেকে আমরা পরিত্যাগ করব, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আর ডিজে বাজানো আইনত নিষিদ্ধ। তাই অঞ্চল নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো, আপনার লিডার উঠে প্রকাশ্য মঞ্চে ক্ষমা চাইছে, মানে আপনাদেরকেও দেখতে হবে যে আপনাদের লিডারকে দ্বিতীয়বার না ক্ষমা চাইতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আপনার অঞ্চল নেতৃত্বদের উদ্দেশ্যে আমি বললাম। আমি গুটি কয়েক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনাদের সামনে।
তার জবাব যেগুলো দিতে চাইবো ভেবেছিলাম, সেই জবাব बैठने के लिए बोलो ना ना आदमी आके जाम कर रहा है स्टेज के पीछे। बैठो बैठो, जगह है, उनको बैठने के लिए बोलो, एक आदमी बैठो। গুটি কয়েক কথা বলবো, তার মধ্যে বেশ কিছু কথা আমাদের শামীমদা, আমাদের বিকাশ স্যার, আমাদের নেতৃত্বরা বলে দিয়েছেন। তারপরেও আমি বলছি, আমার সিকিউরিটি নিয়ে অনেকের জ্বালা। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সিকিউরিটি ছাড়া 2.5 বছর এমএলএ ছিলাম, আমার সিকিউরিটি লাগেনি। 15ই আগস্ট পতাকা তুলতে দেবে না বলেছিল ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে, তখন আমি নিমকড়িয়াতে ছিলাম। নিমকড়িয়ার আমার সাথে শয়ে শয়ে মানুষ বলেছিল, ভাইজান আপনার সাথে আমি পতাকা তুলতে যাব। আমি তাদেরকে বলেছিলাম, আমার এই সোনপুর ব্রিজ নয়, ভাঙড় কলেজ মাঠের ব্রিজ, অর্থাৎ 2 নম্বর ব্লক যেন না পার হয়, আমার গাড়ির সাথে আমি একাই যাব, জাতীয় পতাকা তুলব। কার সাহস আছে আটকাই আমি দেখব। একা গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে নেতৃত্বরা এসেছিল, সেখানে আমি জাতীয় পতাকা বাঁশ পুঁতে জাতীয় পতাকা ওখানে উত্তোলন করেছিলাম। সেই সাহসী নিয়ে আমি ঘুরি। কিন্তু প্রশ্নটা নয়, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে ঘুরলে অমিত শাহ সিকিউরিটি হয়ে যায় না? আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না, অন্তত উনি এটা ঘোষণা করুক, দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান, ফ্লাইট থেকে নামে, সিআইএসএফরা তাকে মেন গেট অবধি ছেড়ে দেয়, তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না, তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। কি বলছি বুঝে আসছে? দিল্লি পুলিশ কার আন্ডারে থাকে? অমিত শাহজির আন্ডারে থাকে। সিআইএসএফ ও অমিত শাহজির আন্ডারে থাকে। আমি কেমন ভাবে পেয়েছি, একাধিকবার চিঠি করেছি রাজ্য সরকারকে, অ্যাজ অ্যান এমএলএ যে সিকিউরিটি প্রোভাইড পাওয়ার দরকার, মুখ্যমন্ত্রী সে সিকিউরিটি আমাকে দেয়নি, তারপরে স্পিকার স্যারকে করেছি চিঠি, তারপরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমাদের আইনজীবী শামীম ফিরদাউসদার সাথে আলোচনা করে সেই 5 টাকার পেনের খোঁচা দিয়ে আজকে সিকিউরিটি পেয়েছি। আমি এর খোঁচাতে পেয়েছি, কারো দানে আমি পাইনি, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিকিউরিটি ছাড়ার কথা, আর আমি চ্যালেঞ্জ করছি আমি সিকিউরিটি ছেড়ে দেব, কোনো সিকিউরিটি নেব না। কিন্তু দিল্লিতে যখন যাবে, অসমে যখন ভোট প্রচারে যাবে, উত্তরপ্রদেশে যখন মন্দিরে পুজো দিতে যায়, বা যেখানেই যাক না কেন, সেখানে বিজেপির, ওদের ভাষায় বিজেপির পুলিশকে নেবে না সহযোগিতার জন্য, এটা তাকে বলতে হবে। নিজের বেলায় আঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না। ভাই বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদিও 1-2 দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁড়েছে, ফুলের দাগ, অন্য কিছু নাই। তাই আমার নামে মিথ্যাচার করতে হবে। কি বলছেন তিনি? এসআইআর যখন হচ্ছিল কোথায় ছিল? আমি এই জায়গা থেকে বলতে চাই, হয় আপনি বলুন আপনার কথাটা ভুল হয়েছে। আপনি ঘোষণা দিয়েছিলেন মিডিয়ার সামনে বসে, একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। পশ্চিম বাংলার 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে, আপনি কত মানুষকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছেন? এর জবাবটাও ভাঙড়ের মানুষ জানতে চাইছে। বুঝতে পারছেন? যখন মমতা ব্যানার্জি নাটক করছিল আমার লাশের উপর এসআইআর হবে, তখন নওশাদ সিদ্দিকী তখন সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এই এসআইআর এর হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য। আজকে ভাঙড়ের মানুষ একটু নিউড়ে গেছে কেন বলো তো? না, আজকে চার্জ কম আছে। কারিমুল, চার্জ ভালো দিওনি নাকি? হ্যাঁ,
আসাদুল, তো চার্জ নেই কেন তোমার লোকেদের? হ্যাঁ, চার্জ, ভাঙড়ের মানুষের চার্জ না থাকলে হবে না। ভাঙড়ে এমন চার্জ দিয়েছে রাজ্যকে, দিকে দিকে ভাঙড় 2 তৈরি করবে বলছে। আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির করা মামলা নাম্বার আর নওশাদ সিদ্দিকীর করা মামলা নাম্বার দেখবেন, আমার 68,938/2025 সুপ্রিম কোর্টে আমি মামলা করছি এসআইআর নিয়ে। আর মমতা ব্যানার্জি 2025 সালে করেনি, 2026-এর এসে করেছে। তিনি সব ঘেটে ঘ করে দিয়েছে, ধরা পড়ে যাবে, সেই জন্য উনি বাঁচার জন্য হচ্ছে। বন্ধুগণ, গতকালকে এসে, এই গতকালকেই তো নাকি, আমি তো ছিলাম না, গতকালকে এসে অনেক কথা বলেছে। আরাবুল ইসলামকে কেন দলে নিয়েছে, ওনার বুক ফেটে একদম একাকার হয়ে যাচ্ছে। আহা গো, সত্যি তো, কেন নিয়েছে? আমি যদি স্টেজ থেকে প্রশ্ন করি, করতেই হয়, নন্দীগ্রামের বর্তমান তৃণমূলের যিনি প্রার্থী, তার নামে মুসলমানদেরকে খুন করেছে এই অভিযোগ আছে। সে তখন বিজেপিতে ছিল, এই খুনের মামলা চলছে তার নামে। সকাল পর্যন্ত সে বিজেপির নেতা ছিল, আর দুপুরের পরে তৃণমূলের নেতা হয়ে তাকে নন্দীগ্রামের প্রার্থী কোন মুখে করলো, যে মুখে আরাবুল ইসলাম সাহেবকে নিয়ে সমালোচনা করছে। শুধু তাই নয়, 294টার মধ্যে একাধিক প্রার্থী আছে যারা বিজেপি থেকে এসেছে। তারপর এখন কথা তাহলে কি নিয়ে বলছে? আরাবুল ইসলাম সাহেব একবারে নিয়ে নিইনি, ভাঙড়ের মানুষকে আর একবার জানাতে চাই, আমার যে 3 ভাই খুন হয়েছে তাদের পরিবারের কনসার্ন নিয়েছি। এটা আরাবুল সাহেবকে বলেছিলাম, যদি তারা ক্ষমার নজরে দেখে তারপরে আলোচনার টেবিলে বসা হবে, তার আগে আমরা বসবো না। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ, কর্মীর পরিবার যদি ছাড় দেয় আলোচনা হবে। আলোচনা করেছি, তাদের পরিবার এগ্রি হয়েছে, আরাবুল ইসলাম সাহেবকে ক্ষমার নজরে দেখেছে, তারপরে আমরা যুক্ত করেছি। তাই নয়, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে বুথের নেতৃত্বদের সাথে আলোচনা করেছি যে আমরা নিতে চাই, এই শর্ত দিয়েছি, তোমরা যদি বলো তারপরে আলোচনার টেবিলে বসবো। এরা কনসার্ন দিয়েছে বলি তারপরে নিয়েছি। যেই দিন হাকিমুল সাহেব জয়েন্ট করলেন, তৃণমূলের বন্ধুরা কারিমুল, ওহিদুল, আসাদুল্লের জন্য ওদের দরদ উতলে উঠল। বুঝতে পারছেন না? কিন্তু এতটুকু মনে রাখবেন, হাকিমুল সাহেব জয়েন্ট করেছেন আসাদুলদের হাত থেকে পতাকা নিয়ে, আমার অঞ্চল নেতৃত্বের হাত থেকে পতাকা নিয়ে। এটুকু মাথায় রাখবেন। আমি এবার আসল কাজে আসা যাক। এসে কি বলছে, 35,000 না কত ঘর দিয়ে দেব, 50,000 ঘর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে, ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে, ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে, ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড় হয়ে রেল যাবে, ভাঙড় উন্নততর হবে, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে, ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে। এটা আমরা চাই, এটা আমরা চাই। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, একটা বড় চক্রান্ত চলছে। সেক্টর 5 অবধি হয়েছে জানেন তো, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা চলছে। রাজারহাটিয়ায়, নিউ টাউনে শর্ট লেগার জায়গা নাই, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা করেছে ভাঙড়কে। ও একদিন বক্তব্য দিতে দিতে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্যই করে। কি বলেছিল খেয়াল আছে? NKD এর আন্ডারে এনে দেব, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি। ছোটখাটো বিষয় নয়, তখন আর চাষ জমি থাকবে না। কেন আমি বলছি দেখুন, আমি এখন প্রমাণ ছাড়া কথা বলি না। যখন কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনতে চাইছিল, ওই সময় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে
রাজ্যের নগরায়ণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, শুধু পুলিশের ডান্ডা খাওয়ালে হবে না, কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে অন্তর্ভুক্ত আপনাদের করার কি কোনো পরিকল্পনা আছে সে কথা বলুন। তখন আমাকে উত্তর দিয়েছিল, যেখানে নাকি চাষবাস হয় অর্থাৎ গ্রাম্য পরিবেশ, সেখানে কর্পোরেশনের আন্ডারে আনা যায় না। এই উত্তরটা লিখিত আছে বিধানসভার মধ্যে। বিধানসভা লাইভ যদি টিভি চলতো তাহলে নওশাদ সিদ্দিকীকে আজকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এর পরিবর্তে এখন বাম বা এসএফ এর যেখানে প্রার্থী হয়েছে সেখানে প্রোগ্রাম করতাম। বিগত 5 বছর ধরে আপনার ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসরুট হসপিটাল থেকে শুরু করে হিমঘরের জন্য যে আন্দোলন করেছে বিধানসভার মধ্যে, সেইগুলো টিভির আকারে যদি এলসিডি লাগিয়ে দেখালে আমি আমার ভোটটা পেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য লাইভ চলে না। তারপরেও বলছি, মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিল যেখানে গ্রাম্য পরিবেশ থাকে সেখানে কর্পোরেশনের আন্ডারে হয় না। তাহলে মাথাটা কোথায় মেরেছে? এনকেডি এর আন্ডারে ঢুকাবে প্রথমে, এনকেডি এর আন্ডারে ঢুকানোর পরে ওই রাতারাতি হিটকো জমি দখল করবে। যেরকম একটা রাতে 250 বিঘা জমি, বাস্তু জমি, কৃষিজ জমি, ব্যক্তি মালিকানা থাকার পরেও 250 বিঘা জমি রাজারহাট নিউ টাউন থেকে বেদখল হয়ে গেল, অর্থাৎ হিটকো দখল করে নিল, তার নামে কাগজ তুলে নিল। তবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষকে এইভাবে শোষণ করার জন্য 50,000 বাড়ি টোপ দেওয়া হচ্ছে, যাতে করে ওরা জান ভাবছে যে এই 50,000 মানুষ যদি আমাদেরকে 2টো করে ভোট দেয় 1 লাখ ভোট পাবো, তাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আগামী দিনে ভাঙড়ের জমি নিয়ে সেক্টর 6, 7, 8 তৈরি করব, অথবা এখানে ইন্ডাস্ট্রি বানাবো এবং সাথে সাথে এয়ারপোর্ট করব। এই সমস্ত জায়গাগুলোকে বুল্লুজাত দিয়ে ভেঙে দখল নেব। তখন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী থাকবে না, বুক চিতিয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এই ধান্দাকে সামনে রেখে 50,000 বাড়ি দেওয়ার গল্প শুনিয়েছে। আর আপনাদের বলবো, ওয়াকাফ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে এই এসআইআর পর্যন্ত বিপদে আপদে এই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক যেভাবে লড়াই করছে বুক চিতিয়ে, যদি মনে করেন আপনার জমি, আপনার পিতার বাসস্থান, আপনার কবরস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার বাসস্থান সুরক্ষিত রাখা দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুতাম টিপে বামেদের সমর্থনে আমি দাঁড়িয়েছি। আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আমি কথা দিয়ে যাচ্ছি। যেভাবে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। আজকেও কথা দিচ্ছি, বিধায়ক করে আমাকে পাঠান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যতই বিপদ আপদ আসুক না কেন, প্রথম আমি বুক চিতিয়ে লড়াই করব। আগে আমাকে পার করতে হবে, তারপরে আপনাদের কাছে আসবে। বুঝতে পারছেন প্ল্যানটা কোথায়? ইঁদুর ধরা কল দেখেছেন তো নাকি? কি করে? ভালো ভালো খাবার দিয়ে রাখে না, ঢুকে যাওয়ার পরে কি হয়? 50,000 বাড়িটা হচ্ছে ইঁদুর ধরা কল। মাথায় রাখবেন মা, বড় একটা চক্রান্ত হচ্ছে এটা। দেখুন, আমি জিতে হারার জন্য বলছি না, আমি এমএলএ হয়ে লসে রান করছি, আমি এমএলএ হয়ে লসে রান করছি। খারাপ ভাষায় নেবেন না বিষয়টা, যেটা বলবো এক্ষুনি একটা কথা। আমার কত স্টেমিনা আছে আপনারা বুঝতে পেরেছেন তো? সকাল 6টায় বেরিয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করা ছেলে আমি, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আর একটা কথা বলি, জানেন না, না আমার বড় ভাই ওটা বলা যাবে না, এখানে অসুবিধা হবে না, ঠিক ঠিক জায়গায় চলে যাবে, অসুবিধা হবে। যাক, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান 5 জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না, কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই, তাই না? দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো নাজরানা? এবার তোমরা বুঝে না হিসাব করে। সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি। কিন্তু এই কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে ভোগালী 1 এয়ারপোর্ট করার। কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে।
আজকে 250 বিঘা জমি হিটকো দখল করে নিল, হিটকোর নামে কাগজ তুলে দিল। ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি, কারণ হিটকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয়, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাঁত থাকতে বলে দাঁতের মায়া বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করবে। 77টা কি হলো ভাই, উল্টে গেছে? আচ্ছা আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই যাদের অসুবিধা হচ্ছে না বাইরে একটু ঘুরো, একটু তাহলে একটু চাপা খেয়ে আসো, অন্যজন বাইরে দাঁড়িয়ে আছে, সুযোগ দাও তাদের, হাফ টাইম করো, একটু বোঝার চেষ্টা করে। 77টা বিজেপির বিধায়ক আছে, কোনো কথা নাই। শুভেন্দু অধিকারী যেখানকার থেকে কন্টেস্ট করছে, সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা স্টাররা সেইভাবে প্রচার করছে না। এক ভাঙড়ের বিধায়ককে ডিস্টার্ব কেন করা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এক সংযুক্ত মোর্চার বিধায়ক ওদের সব ভণ্ডামি ফাঁস করে দিচ্ছে, পর্দা ফাঁস করে দিচ্ছে, ওই জন্য কে আটকাতে হবে। গোপনে সেটিং করছিল, সেটি এখন প্রকাশ্যে চলে এসেছে। জয়ন্ত গায়েন মহাশয় ভাঙড়ে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় সেটিং করতে গিয়েছিল। যখন ছবিটা পাবলিক হয়ে গেছে, তখন কি বলছে আপনাদের, যেটা সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ আমরাও জানি। 2021 নির্বাচনের সময় একটা পোলিং স্টেশনে সৌমিহাতি মহাশয়া বিজেপির প্রার্থী, তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন, ভাই কেমন আছেন? আমি বললাম, আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? প্রকাশ্য সেটা ছিল, দিনের আলোর সামনে, রাস্তার ওপরে, দরজা বন্ধ করে, গুজগুজটা নয়। কেন তারা বিজেপি তৃণমূল কেন ফাঁদ পাচ্ছে, কেন আপনাকে আটকাতে চাইছে? এক জায়গায় কেন বসছে? এয়ারপোর্ট কারা তৈরি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। জায়গা কে দেয়? রাজ্য সরকার দেয়। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এয়ারপোর্ট তৈরি করতে চাইছে, রাজ্য সরকার জমি দিতে পারছে না, মধ্যখানে বাধা হয়ে কে দাঁড়িয়েছে? নওশাদ। বুঝতে পারছেন কি বলছি? নওশাদ। তাহলে নওশাদকে কি করতে হবে? ওকে সরাতে হবে। সরানোর মাধ্যম 2-3টে হতে পারে। মা প্রাণে মেরে দাও হতে পারে একটা, অথবা অথবা কি হতে পারে? হারিয়ে দাও। এবার প্রাণে মারা, হারানো অনেক বিষয় আপনাদের হাতে, এখন হারানো জিতানোর ক্ষমতা আপনাদের হাতে আছে। তবে নওশাদ সিদ্দিকীকে হারালে নওশাদ সিদ্দিকী হারিয়ে যাবে এরকম ব্যাপার নয়, এটুকু মাথায় রাখবেন। যে ওকে হারালো, হারিয়ে গেল, এটা ব্যাপার নয়। যে স্বমহিমায় আছি ওই স্বমহিমায় থাকবো। জন্ম থেকে 28 বছর পর্যন্ত বিনা এমএলএতে ছিলাম, বাকি জীবনটা বিনা এমএলএতে থাকতে অসুবিধা হবে না। কিন্তু এতটুকু মাথায় রাখবেন, নওশাদকে হারাবার চক্রান্তটা অনেক গভীর চক্রান্ত, আরএসএস এর চক্রান্ত, মোদির চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত। এখানে ওরা আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে। আর এই নওশাদ সিদ্দিকী শামীম দাদের সহযোগিতা নিয়ে, আইনি সহযোগিতা নিয়ে মোদির আইনকে সুপ্রিম কোর্টে আইনের মাধ্যমে আটকে রাখছে। বুঝতে পারছেন লড়াইটা কোথায়? এই আমার আদিবাসী সমাজের মানুষ আছেন, বাপি সরেন অধ্যাপক, নওশাদকে কেন আটকাচ্ছে? মমতা ব্যানার্জি ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকীদের চুপ থাকতে পারবে না। আমার সামনে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারবো না। আমি প্রতিবাদ করছি, আমি হুঙ্কার দিচ্ছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের চুপ করিয়ে দিচ্ছি। এরপরে 10 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো কারো?
হ্যালো ভাই, যে যেখানে আছেন বসে পড়ুন। ভাই বসুন বসুন, পিছনের লোককে দেখতে অসুবিধা হচ্ছে। আজকে ঘোষণা দেবো বলেছিলাম, খেয়াল আছে তো? কি ঘোষণা বলুন তো? এমএলএ তার 5 বছরে এমএলএ ল্যাডের টাকা কত টাকা খরচ করেছে, কোথায় খরচ করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই উত্তর দেবো তো। ওদের প্রশ্নটি করতে দাও, নাহলে সংসার চলবে কি করে প্রশ্ন না করলে। যাক, সেইটারও উত্তর দেব। কি বলছিলাম, ওরা নওশাদকে হারাবার লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে এই জায়গাকে দখল করা, এখানকে উচ্ছেদ করা লক্ষ্য, ওদের প্রধান লক্ষ্য এটাই। তাই আপনাদের বলি, এমনি এমনি আর 8-9টা থানা বানায়নি। থানা বানাবার ব্যাপারটা হচ্ছে এটাই, প্রথম নওশাদকে হারাও, নওশাদকে যদি হারিয়ে দেয়, তারপরে যখন জমি দখল করতে যাবে আপনারা প্রতিবাদে নামবেন। পুলিশের ডান্ডা দেখাবার জন্য এই কটা থানা আগে থেকে বানিয়ে রেখেছে। এই চক্রান্তটা একদিনের চক্রান্ত নয়, এটুকু আপনাদের ভাবতে হবে। তাই আপনাদের বলবো, নওশাদকে হারানোটা বড় কথা নয়। যে একটা বঞ্চিত সমাজ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান সমাজ থেকে উঠে এসে শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়কে প্রতিষ্ঠার কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কৃষকদের অধিকারের কথা বলছে, ছাত্র যুবকের কথা বলছে, কৃষকের কথা বলছে, ডেলিভারদের কথা বলছে, এটা ওদের কাছে পীড়াদায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাই নওশাদকে হারাতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, একটু ভেবে চিনতে চলবেন যে আপনাদের কিভাবে ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করছে। ঘর দেবে বলেছে, দিলে আমার একটু রাগ নয়, কিন্তু এতটুকু কথা বলবো, ঘর দেওয়ার জন্য যদি ভোট দেন, সেই ইঁদুরের কলে কিন্তু আপনারা পড়ে যাবেন। বন্ধুগণ, আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নন্দীগ্রামের বিষয়টা এখানে বলে গিয়েছিল কি? এখানে বলেছিল নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার ব্যাপারে। আচ্ছা, ওখানে অভিষেক বাবু কোনো একটা জায়গাতে বলেছিলেন নন্দীগ্রামে প্রার্থীর ব্যাপারে নাকি আমরা কাউকে সুবিধা করে দিচ্ছি। বামেদের নেতৃত্বরা আছে, দেখুন আমরা আলোচনা করেছি, আলোচনার ভিত্তিতে প্রথম শর্ত আমাদের বিজেপিকে আটকানো, সাথে সাথে ওই শর্তের সাথে কি ছিল, তৃণমূলকে হারানো। তাই বিজেপিকে আটকানো, তৃণমূলকে হারাবার জন্য আমরা এই 2026 সালে নির্বাচনে মাত্র 30টা সিটে লড়াই করছি। কিন্তু বিগত 5 বছরে আমরা মার খেয়ে, জেল কেটে, কেস খেয়ে, আমাদের একাধিক কর্মীকে খুন হয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের সংগঠনকে আমরা বিস্তার করেছি। আমরা চাইলে এককভাবে 50 থেকে 60টা কম করে বিধানসভায় ব্যাপকভাবে ফাইট দিয়ে ফার্স্ট সেকেন্ডে আসতে পারবো, এই শক্তি আমরা তৈরি করেছি। কিন্তু আমরা 50-60টা সিট নয়, 294টা সিটে লড়াই করতে চাই। এই 294টা সিটে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে আটকাতে চাই এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে চাই। তাই সেই জন্য স্যাক্রিফাইস করে মাত্র 30টা সিটে আমরা দাঁড়িয়েছি। এই 30টা সিটে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির মধ্যেও অনেকে মনক্ষুণ্ণ হয়েছে, পার্টির একটু ক্ষতিও হয়েছে, কিন্তু পার্টির ক্ষতিটা আমার কাছে বড় কথা নয়। বাংলার না ক্ষতি হয়ে যায়, বাংলার নাগরিকের না ক্ষতি হয়ে যায়, সেটাই আমাদের পার্টির কাছে বড় বিবেচ্য। তাই বাংলার স্বার্থে, বাংলার নাগরিকের স্বার্থে আমরা 30টা সিটে নিজেদেরকে গুটিয়ে রেখে এই লড়াইয়ে নেমেছি। যে লড়াইয়ে জিততে হবে, এখানে কোনো জিতা ছাড়া কোনো অপশন নয়, বা ক্ষমতায় আসতে হবে। বাম আইএসএফ ক্ষমতায় আসছে, সেই লক্ষ্যে আমরা নেমেছি। তাই 30টা সিটের মধ্যে নন্দীগ্রামটাও আমাদের ভাগে আসে। কিন্তু দুর্ভাগ্য, বামেদের সাথে আলোচনা করার পরও বামেদের একটা অন্যতম শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে আইএসএফ এর সিটে ডবল সিট দিয়েছে। সুতরাং আপনারা মনে রাখবেন কথা, যে আইএসএফ নন্দীগ্রামে সিপিআই এর সিটের উপরে দেয়নি, বরঞ্চ নন্দীগ্রামটা আইএসএফ এর ভাগে পড়েছিল। বামেদের একটা শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে ওখানে কাউকে সহযোগিতা বা যে কোনো বিষয় আমি প্রসঙ্গে যাব না, আমাদের সিটের উপরে ওরা সিটকে চাপিয়েছে। মাথায় থাকবে, আমরা কারো সিটের উপরে সিট দিয়ে ভোট কাটতে যাইনি। আমাদের ভাগের সিটে আমরা দিয়েছিলাম, 30টা সিটে আমাদের আলোচনা হয়েছিল। আমরা দেখেছেন 31টা কোনো জায়গায় প্রার্থী দিচ্ছে একটা এক্সট্রা, কেউ বলতে পারবে? কিন্তু আমাদের এইরকম 4টে সিটে প্রার্থী এক্সট্রা দিয়ে দিয়েছে বামেদের শরিক দল। কোথায়? একটা হচ্ছে নন্দীগ্রাম, একটা হচ্ছে খানাকুল,
তাহলে বলতে পারে খানাকুলে কাউকে জিতাতে গেছি। একটা মধ্যম গ্রাম, এবারে আমরা জিতছি মধ্যম গ্রামটা। খানাকুলো ব্যাপক ফাইটিং এ আছে। 3 নম্বরে হবে তৃণমূল, সেই জায়গা তো আমরা পৌঁছে দিয়েছি। আর একটা হচ্ছে আপনার নন্দীগ্রাম, একটা বাসন্তী, এই 4টে সিটে বামেদের শরিকরা প্রার্থী দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা কারো ঘাড়ে পা তুলিনি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করছে। শুধু তাই নয়, আপনি কুচবিহারে খোঁজ নিয়ে দেখুন, সিপিআইএম এর সিটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে কুচবিহারে। এটা একটা বদমাইশ এটা করেছে। দেখ, এইগুলো আপনাদের ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আর একটা ছোট বিষয় হচ্ছে, এবারে ভাঙড়ে ইভিএম মেশিন কটা হবে আপনারা জানেন? জানেন সবাই? 2টো হবে তো। ভোটটা ক জায়গায় দিতে হবে? এক জায়গাতেই দিতে হবে। কিভাবে, কোন জায়গায় দেবেন? কোন জায়গায় দেবেন? এসেছে ইভিএম মেশিন। 1 2 3 4 5 আমার নাম লেখা থাকবে, মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তারপরে আমার ছবি থাকবে, তারপরে খামচিহ্ন থাকবে, তারপরে একটা সুইচ থাকবে। এই আওয়াজ হবে, মানে কাজ হয়ে গেছে। নটোরিয়াস ক্রিমিনালকে বিদায় দাও, এই আওয়াজ বলে দেবে। বুঝতে পেরেছ? নাম থাকবে, ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, তার সোজাসুজি। ঠিক আছে? এই ভোট দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটু কাজ করতে হবে। হয়ে গেল, সুইচ মারলেন, তার 2-4 সেকেন্ডের মধ্যে দেখবেন একটা ছোট্ট বাক্স মতো থাকবে, একটা স্লিপ কেটে ওই বাক্সের মধ্যেই পড়ছে। একটু চোখটা রাখবেন, ওখানে খামচিহ্ন ছবি হবে আর আমার নামটা লেখা উঠবে। এটা হবে। বাই চান্স মেশিন যদি গন্ডগোল করে, অন্য কিছু আসতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলে দেবেন এই ধরনের ঘটনা চলছে। আমার কাছে খবর আছে একটু ইভিএম মেশিন নাকি চেঞ্জ হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, 62টা চেঞ্জ করতে পারে। বড় বড় অফিসাররা নাকি যুক্ত। যা করছে করুক, এতটুকু বলে দিচ্ছি, এটা 2021 নয়। ওহিদুল, কারিমুল, আসাদুল, হাসানুর, রাইনুর, প্রচুর আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে ডাক্তার যারা আছেন, প্রচুর পুলিশকে দিয়ে তারা কাটিয়েছে, জেল খাটিয়েছে, আটঘাট সব শিখে গেছে। কোথায় ইভিএম ঢুকাতে হবে আর কোথা থেকে বার করতে হবে ভালো জানে। এইগুলো হচ্ছে, আমি বলছি আপনাদের চুরি ফুরি নয়, এইগুলো হচ্ছে মার্কেটটা একটু গরম করে রাখছে। কি জন্য? ওদের দলের লোকেদেরকে একটু মানসিকভাবে বুস্ট আপ করতে চাইছে, আর কিচ্ছু নয়। যে তোরা যাই করবি কর, আমি ইভিএম চেঞ্জ করলেও জিতে যাব, অত সহজ? তোমাকে আমরা কি খালি মাঠ দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তোমার রেফারিও থাক না, তোমার রেফারি যা আছে লাইসম্যান তুমি সব নাও, আমরা 11খানা যা আছে না 13টা অঞ্চলে তোমাকে বুঝিয়ে দেবো ভালো করে। তারপরে আমাদের বামপন্থীর নেতৃত্বরা আছে, সিনিয়র মোস্ট, তারা, জাহাঙ্গীর ভাই কোথায় গেল গো? আচ্ছা, যারা আছে তারা ভালো করে বুঝিয়ে দেবে। তাই বন্ধুগণ, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। আপনারা শুধু খামারে ফলিয়ে দেন, খেতে ফলিয়ে দেন, আর খামারটা এরা বুঝে নেবে। তারপরে তো মায়েরা আছে। কি মায়েরা? বন্ধুগণ, আমি আপনাদের বক্তব্য আর বেশি করবো না, রাত্রি 8টা বাজতে চলেছে। আমি এতটুকু বলবো, কাগে কান নিয়ে চলে গেলে কাগের দিকে তাকাবার দরকার নাই। নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কান আছে কি না নাই। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 2021 সালে ভাঙড় দৃষ্টান্ত তৈরি করেছিল। তাই 2026 সালে দিকে দিকে একটাই আওয়াজ, যেখানেই যাচ্ছি, যেখানেই কান পাচ্ছি, সেই দেগঙ্গা হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মধ্যমগ্রাম হতে পারে, দমদম উত্তর হতে পারে, অশোকনগর হতে পারে, যেখানেই কান পাচ্ছি, যেখানেই যাচ্ছি, একটাই কথা, 2011-র মতো ভুল করব না। ভাঙড়ের বীর পুরুষেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা সুরতের বিপক্ষে গিয়ে নওশাদ ভাইজানকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছে, মানুষ যাকে ভোট দেয় সেই জেতে। কোনো বিজেপি তৃণমূলের বাইনারি হয় না। অর্থাৎ রাজ্যের মানুষ আজকে দিকে দিকে ভাঙড় 2 তৈরি করতে চলেছে। গর্বের সাথে বলি, আজকে তারা ভাঙড়কে ফলো করছে। তাই আপনাদের বলবো, এই 2026 সালে আবার নতুন দৃষ্টান্ত তৈরি করব, যেটা 2031-এ ভাঙড়কে ফলো করবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন আপনারা? তাই দৃষ্টান্তটা কি হবে? রাজ্যের মানুষকে বার্তা দিয়ে দেওয়া যে কোনো বোম বাঁধা নেতাকে,
কোন নোটরিয়াস ক্রিমিনালকে ভাঙড় ভোটে জিতে পাঠাবে না, বরঞ্চ তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে মৌখালিতে পাঠিয়ে দেবে। তাই হবে তো নাকি মায়েরা? আর এটা যখন 2031 সাল আসবে, যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী চয়ন করবে, তারা সংযত হয়ে করবে, কারণ ভাঙড় মডেল তৈরি করে দিয়েছে। 21-এর মডেল 26-এ ফলো হচ্ছে, 26-এর মডেল 31-এ ফলো হবে। সুতরাং তখন কি হবে? প্রার্থী যাচাই বাছাই করবে ওই বোমবাদা নেতা, নটোরিয়াস ক্রিমিনাল, ভাষাগান জান্নাই, স্টেজে উঠে তুই তুকারি গালিগালাজ করা এই নেতাদেরকে আর আইনসভার লড়াইয়ে টিকিট তারা দেবে না। আর যাদেরকে দেবে শিক্ষিত মার্জিত, যারা আইনসভার মধ্যে গিয়ে জনগণের কথা বলবে, বাংলার কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, মহিলার অধিকারের কথা বলবে, মহিলা নিরাপত্তার কথা বলবে, আপনার আমার ভালো থাকার কথা বলবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সৌজন্যমূলক আচরণ করবে, রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে করবে, তারা বেশি বেশি করে জিতে আগামী দিনে বিধানসভায় যাবে। তাই 26-এ তৈরি করতে হবে তো নাকি? রাজি আছেন? আচ্ছা, আমি 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 জানতে চাই, একদিকে জোড়া ফুল আর একদিকে খাম, কোনটা গ্রহণ করবেন? কোনটা গ্রহণ করবেন? কারণ নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন জোড়া ফুলের দায়িত্বে কার আছে। 2021 থেকে 19 থেকে 21 থেকে 23 যতক্ষণ না পর্যন্ত এই নটোরিয়াস ক্রিমিনালটা দায়িত্ব পেয়েছিল, ভাঙড়ে খুন খারাপি হয়েছিল। ভাঙড়ে খুন খারাপি হয়েছিল, ভাঙড়ে তৃণমূল ছিল না, আমাদের নামে তখন মিথ্যা কেস হতো না, আমাদের ছেলেদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করতো না, হতো ঠেলাঠেলি হতো, খুন খারাপি হতো না। যেই ওনাকে দায়িত্ব দিল, তারপর থেকেই ভাঙড়ের নেতাদের, তৃণমূলের নেতাগুলোকেও খুনি বানিয়ে দিল। উনি খুনি বানিয়েছে এই নেতাগুলোকে। এত হিংস্র ছিল না, ভাঙড়ের তৃণমূলের নেতাদের কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে খুনি বানিয়েছে। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, এখান থেকে চলে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, আপনার নামে খুনের মামলা থেকে যাবে, আপনার কপালে খুনের অভিযোগ থেকে যাবে। তাই সতর্ক হন, এই নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দেবো আমরা। ক্যানিং পূর্বকে শোষণ করেছে, ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, এবার ভাঙড়ের দিকে নজর পড়েছে, ভাঙড়ে মধুর হাড়ি আছে, সেটাকে শোষণ করবে, ভাঙড়কে ধ্বংস করবে। তাই আপনাকে আমাকে প্রত্যেককে তৈরি হতে হবে, ভাঙড়কে ওই নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করতে হবে, ওই নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে ভাঙড়বাসীকে মুক্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো নাকি? তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুদাম টিপবেন। দুটো ইভিএম থাকলেও ঘাবড়ে যাবেন না। 5 নম্বরে আমার নাম থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে, তার পাশেই আপনারা সুইচ টিপে দেবেন। আর একটা কথা বলে দিই, গতবারে আপনাদের যে নির্বাচন হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর নির্বাচন এবার ভাঙড়ে আমরা করাবো। টু শব্দ দেব না, যার ভোট সে দেবে। অনুরোধ করছি এতটুকুই, কেউ ধমকানো চমকাতে যদি চায় ঘরের মধ্যে ঢুকে যাবেন না। একদিন যদি ঢুকে যান, আগামী যুগ যুগ ধরে কিন্তু ঘরে ঢুকে থাকতে হবে। ঠিক ক্যানিং পূর্বের মানুষদের জীবনতলায় প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে, মৌখালিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে, রুজি রুটি বন্ধ করে দিচ্ছে, বলার সাহস নাই, ভুল লোককে ভোট দিয়েছে বলে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, ভুল জায়গায় ভোট দিয়ে আপনার স্বাধীনতাকে হরণ হতে দেবেন না। আপনার ভোট বামেদের সমর্থনে খাম চিহ্ন দাঁড়িয়েছে, সব ভোট খাম চিহ্নের পক্ষে দেবেন এবং ওটার হাত থেকে ভাঙড়কে মুক্ত রাখবেন নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে। এবার আমি একটু ঘোষণা করি, তারপরে একটু ফ্ল্যাশ জ্বালাতে হবে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, আর একটা আমি ঘোষণা দিয়ে যাবো, এটা কালকে নেবো, কালকে বলে দাও, কালকে নেবো এটা, বা 29 তারিখে ভোট, তার আগে নিয়ে নেবো। ওই ওটা ওর হাতে দিয়ে দাও, শরীফ 29 তারিখে ভোটের আগে নিয়ে নেবে। আর একটা ঘোষণা দিই, ভাঙড় ডিভিশনের থানার নাম কি এটা? উত্তর কাশীপুর থানা। ধন্যবাদ জানিয়ে একটা ঘোষণা দিচ্ছি, আমি আবারও বলছি, আইএসএফ এর হাত থেকে তৃণমূলের নেতারা নিরাপদ আছে এখনো পর্যন্ত, আর থাকবে যতদিন না পর্যন্ত আমি এদেরকে ঘোষণা দিই, তাই না? কিন্তু তৃণমূলের হাতে কি তৃণমূলের নেতারা নিরাপদ আছে? আমার কাছে যতটুকু খবর আছে, আগামী 2-1 দিনের মধ্যে তৃণমূলের একটা উইকেট ফেলবে তৃণমূলের নেতারাই। কেন? আমাদের নেতৃত্বদের নামে মামলা দেওয়ার জন্য। কিন্তু মামলা কি হবে বুঝে নেব,
কিন্তু কারো রাজ্জাক্ষাকে খুন করেছে, এখন আমার ভাই বুকে ব্যথা লাগে, এখন আমার কষ্ট হয় সে ভাঙড়ের ভোটার। তাই প্রশাসনকে বলবে একটু সজাগ থাকেন, কারণ ভগবানপুর অঞ্চলের এক নেতা, ওর হোঁশ নেয় এখনো, যে ওকে ওর উইকেটটা হয়তো ফেলে দিত, প্রশাসন তৎপরতার সাথে যে উইকেটটা ফেলতে এসেছিল তাকে নাম এত অন্য দিয়ে চালাচ্ছে, সব খবর আমাদের কাছে থাকে। তাই অনুরোধ করব প্রশাসনকে একটু সজাগ থাকুন, তৃণমূলের নেতাদেরগুলোকে বেশি বেশি করে নিরাপত্তা দিন। কি অসুবিধা হবে? মমতা ব্যানার্জি তো বলছে ভাঙড়ের মানুষের জন্য ওনার চিন্তা নয়, ওনার চিন্তা শওকত মোল্লার জন্য, ওনার সিকিউরিটি দিয়ে দেবে। তাহলে 8টা থানা করে সিকিউরিটি দিতে লাগবে কেন ভাই? কিসের জন্য 8টা থানা হয়েছে? আপনাকে আমাকে জব্দ করার জন্য। ভাঙড়ের মানুষকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, আইএসএফ সহ সবাইকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন, কাশীপুর থানা সহ এই থানাগুলোকে অনুরোধ একটা ছোট্ট সাথে অ্যাড করে দিচ্ছি, যে একটু করে বেশি নজর তৃণমূলের নেতাগুলোকে দিন। কোথায় বোম মারছে সেই নজর দিতে বলছি না আমি, ওই তাদেরকে কেউ না আবার উইকেট ফেলে দেয়, তাদের আবার তৃণমূলের মধ্যেই সব এলজাম আমাদের নামে লাগবে। তবে এলজাম যা দেবে আমরা বুঝে নেব। একটা অন্যায়ভাবে যদি কোনো ছেলেকে ডিস্টার্ব করে, আজকে বাংলা তেতে আছে, ভালো করেই বুঝছেন, সেই যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ রাস্তায় নামছে। একটা যদি কাউকে ডিস্টার্ব করে, শুধু ভাই ভাঙড় ডিভিশন নয়, পুরো পশ্চিম বাংলা অচল করে দেবো, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। হ্যাঁ, আর আইন মেনে চলুন। কেউ আমার ছেলে অন্যায় করেছে বলুন, ধরে থানাতে তুলে দিয়ে আসবো। বন্ধুগণ, এবার আমি ঘোষণা দেব একটা। ঘোষণাটা কি? গতকালকে একটা কথা বলেছিল না, আমি নাকি 100 দিনের কাজের বা এই মর্মে কিচ্ছু ব্যবস্থা নিইনি। আমার হাতে একটা লেটারের কপি আছে। লেটারটা করেছি 19/12/2023 সালে করেছি। আপনার কি ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতে রাজ, সেন্ট্রাল, এটা পরে হবে, ঠিক আছে? তো এটা করেছিলাম কাকে? ভারত সরকারের একটা ডিপার্টমেন্টাল মিনিস্টারকে আর মোদিজিকে কপি করেছিলাম এই 100 দিনের কাজের নিয়ে। বুঝতে পারছেন তো? আমি এর আগে একবার কি বলেছিলাম, ভাঙড়ে একটা ইট থেকে একটা লাইট পর্যন্ত যদি পুঁতে ডেভেলপমেন্টের জন্য, ওটা জানবেন প্রথম ক্রেডিট যাচ্ছে ভাঙড়ের মানুষের জন্য, তারপরে নওশাদ সিদ্দিকীর ক্রেডিট বলেছিলাম তো। কারণ এমন কিছু জিনিস তো বলতে বাকি রাখিনি, সব বলে দিয়েছি, যেটাই করবে আমার বলা। ফিতে কাটা আমার দরকার ছিল, তার পরিবর্তে ক্যানিং পূর্ব থেকে এসে ফিতে কাটছে, ওতে আমার কিছু অসুবিধা হয় না। যাই দেখছেন এই 2 নম্বর ব্লকের 1 নম্বর ব্লকের সংযোগ স্থাপনকারী ব্রিজটা, চণ্ডীহাটের ব্রিজটা, যা উন্নয়ন দেখছেন, আমি জোর গলায় বলছি, আজ থেকে বলছি না, এটা বিগত 15 থেকে 1 মাস ধরে বলছে কথা। ভাঙড়ে একটা ইট গাঁথা থেকে লাইট সহ যা ডেভেলপমেন্ট দেখছেন, সবটাই সব থেকে প্রথম ক্রেডিট যাদের হবে সেটা ভাঙড়ের ভোটার, যে যাকে যিনারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল, আমি সেখানে আওয়াজ তুলেছিলাম। আর দ্বিতীয় ক্রেডিট আমার, আমি চিৎকার করেছিলাম। ফিতে কাটার দরকার ছিল আমার, তার পরিবর্তে অন্য কেউ ফিতে কাটছে, এতে আমার একটুও রাগ নয়। কারণ ভাঙড়ের মানুষের ডেভেলপ হলেই আমার ডেভেলপ, আমার জয়। আজকে এবার আমি ঘোষণা করি, তার আগে একটু ঘোষণা দেব। আমি দেখছি মিছিলে টিছিলে না অনেক বাচ্চারা আসছে, আমাদের নেতৃত্বদেরকে এটা সজাগ থাকতে হবে। আর ফ্ল্যাগ নিয়ে ছুটছে, আমি দেখলে তাদেরকে তাড়া দিই, বলে ভাইজান, একবার আমি একটা মিছিলে আসছি, ভাইজান তোমার জন্য জান দিয়ে দেবো। এতটুকু বাচ্চা, আমি যা ঘরে যে পড়তে বস, আমি তাড়া দেবো, যা ঘরে গিয়ে পড়, এখন 18 বছর পরে তার সাথে দেখা হবে। আমি অনুরোধ করছি, বাচ্চা কাচ্চা যারা হয়, যতটা পারবেন আটকাবেন, যতটা পারবেন আটকাবেন, তাদের হাতে ফ্ল্যাগ দেবেন না, বোঝানোর চেষ্টা করবেন তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, এটা অনুরোধ করছি। আমরা মডেল বানাবো ভাঙড়কে, ভাঙড় পথ দেখাবে বাংলাকে। হ্যাঁ, এটা রাজনৈতিক মঞ্চ থেকে এই বক্তব্যগুলি দিতে হবে, আগে আত্মসমালোচনা করতে হবে, আর নাহলে কি হবে? গতকাল একটা যে উত্তর দিয়ে এসছি, আমার বাড়ির ছাদে নাকি বোম ছিল, উনি নাকি পুলিশকে আটকেছেন, তাই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। এবার আসা যাক আসল ঘোষণা। ঘোষণা এটাই, একজন বিধায়ক 5 বছরে কত টাকার কাজ করতে পারে ডাইরেক্ট, কিন্তু 5 বছরে আগে ছিল 3 কোটি টাকা, এখন 3.5 কোটি হয়েছে। এই যে 50 লাখ বেড়েছে,
এটাও ভাঙড়ের মানুষের ক্রেডিট। 294টা বিধায়কের 50 লাখ করে 5 বছরের কাজের ক্ষেত্রে বেড়েছে। এটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তোলার জন্য হয়েছে। একাধিক বিষয় হয়েছে, বললে সারা রাত পার হয়ে যাবে। যা আমি আওয়াজ তুলেছি অনেক পূরণ হয়েছে, অনেক হয়নি। যাক, এবার আসা যাক। এখন আমি এই 17তম বিধানসভাতে, এটা 17তম বিধানসভায় আমরা 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করতে পারবো। এই 3 কোটি 30 লক্ষ টাকার 30 পয়সা কিন্তু আমি হাতে পাবো না, এর প্রচুর বড় গেঁড়া কল আছে। কি হবে আমি বলে দেবো, ওই মন্দিরের ওখানে ওই কাছে একটা লাইট দরকার, ওই ঈদগার ওখানে একটা লাইট দরকার, ওখানে একটা কল দরকার, ওই ICDS স্কুলের ওখানে বাচ্চারা যায়, ওদের পানীয় জলের সমস্যা, একটা কল দরকার। এগুলো বলবো কাকে? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে তারা এটা নেবে। তারপরে কনসার্ন ডিপার্টমেন্টে যাবে, যাওয়ার পরে আপনার কোন কোন এজেন্সিকে দিয়ে করাবো সেটা হবে। তারপরে ওই কি বলে টেন্ডার হবে, কাজ হবে, দীর্ঘ প্রসেস। আমি প্রথমে চেয়েছিলাম ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লককে দিয়ে কাজটা করাবো, কাজও দিয়েছিলাম। অল্প কাজ করেছে, কোয়ালিটি একদম ধ্বংস করে দিয়েছে, মানে ঝেড়েছে ওখান থেকে। আর বাকিটা আমাকে ঢিলে করিয়েছে। বাধ্য হয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন না? তারপরে কিছু কাজ ছেড়েছে। এবার আসা যাক, আমি অনেক আগে ঘোষণা দিয়েছিলাম, মাথা তুলে কথা বলেছি, মাথা তুলে প্রমাণ করে দেবো। কি বলেছিলাম? 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে সরকার যদি 1 কোটি টাকা কাজ করার সুযোগ দেয়, এটা মানবেন না যে আর 2 কোটি 30 লক্ষ টাকার কাজ নওশাদ করতে পারলো না। কিন্তু এটা মনে করবেন যে সরকার করতে দেয়নি, কারণ বৈধ কাজ MLA হিসাবে অন্যরা কতটা পারছে না পারছে বড় কথা নয়, নওশাদ সিদ্দিকী সবটাই পারবে, ভাঙড় সেই পথ দেখিয়েছে। এবার আসা যাক, আমি 3 কোটি 30 লক্ষ টাকার টোটাল কাজের কি কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো, পাবলিক ডোমিনে করবো, এটা আমার হাতে আছে। এটা টোটাল 3 কোটি 30 লক্ষ টাকার কোথায় কোথায় আমি কাজ কি কি করতে চাইবো সেটা জমা করেছিলাম। এবার আসা যাক, আমি 3 কোটি 30 লক্ষ টাকার যে কাজ জমা করেছিলাম, সেখানে আমাকে ডিলে করিয়ে 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 1 কোটি 99 লক্ষ 9,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। অর্থাৎ টেন্ডারটা ছেড়েছে, ঠিক আছে, থাকলো তাহলে প্রায় 1 কোটি 30 লাখ টাকা, তাই তো? বাকি রইল। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবে, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘোষণার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি, নওশাদ সিদ্দিকীর উদ্যোগে, হ্যাঁ, গাঁটের টাকা দিয়ে 1 কোটি 37 লক্ষ 51,125 টাকার কাজ চলছে আমার। কি বলছি বুঝতে পারছেন না? তালিটা ছোট হয়ে গেল ভাই। 1 কোটি 37 লক্ষ টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। কথা দিয়েছিলাম, কি বলছি কি বলছি বুঝে আসছে? 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে 1 কোটি 99 লক্ষ 9,158 টাকার কাজ টেন্ডার ছেড়েছে, কাজ হয়েছে। কিন্তু বাকি প্রায় 1 কোটি, আমি আরো 6,60,283 টাকার এক্সট্রা কাজ করে দিচ্ছি আমার 3 কোটি 30 লাখের ওপরে। ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব নালে গুলিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন MLA 3 কোটি 30 লাখ টাকার কাজ করবে, তার মধ্যে সবটাই সরকারি টাকা। সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1 কোটি 30 লক্ষ টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করেছি এটা প্রশ্ন থাকতে পারে তো, এটা তো বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি শোনার এনার্জি থাকে ভালো কথা, আমি একটা একটা করে বলতে পারি। আর নালে মিডিয়া বন্ধুরা যদি জানতে চান, আমি ছবি তুলে আমি দিতে পারি। তার আমি অঞ্চল ধরে ধরে বলবো কি? হ্যাঁ, অঞ্চল ধরে বলি, পার্টিকুলারটা মিডিয়া বন্ধুদেরকে আমি কাগজ দিয়ে দেবো। এটা হচ্ছে বামনঘাটা অঞ্চলে, বামনঘাটা অঞ্চলে 10,27,527 টাকার কাজ আমি করেছি MLA ল্যাডের, ঠিক আছে।
কি কি করেছি মিডিয়ার বন্ধুরা জানতে চাইলে ছবি নিতে পারে না। এবার আসা যাক চালতাবেরিয়া অঞ্চল। চালতাবেরিয়া অঞ্চলে এমএলএ তহবিল থেকে 27,44,400 টাকার কাজ করেছি আমি। আচ্ছা, এটা কি? এটা 2,86,000। আচ্ছা, আর চালতাবেরিয়া অঞ্চলে আমার যে গ্যাপটা রয়ে গেছে 1,30,00,000 টাকার পূরণ করতে হবে, তো ওর মধ্যে 2,86,800 টাকার আমি কাজ করেছি আমার নিজের টাকা দিয়ে। এবার আসা যাচ্ছে ভগবানপুর অঞ্চল। এমএলএ তহবিল থেকে অর্থাৎ বিধায়ক তহবিল থেকে কাজ করেছি আমি। কাজ হয়েছে 25,81,200 টাকার, হ্যাঁ 25,81,200 টাকার কাজ এমএলএ তহবিল থেকে। আর আমার ওই গ্যাপ পূরণে আমি খরচ করেছি 8,60,400 টাকা। এবার আসি পোলেরহাট 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে 17,20,800 টাকার কাজ। হ্যাঁ, দাঁড়াও না। এবার আসছে ভোগালী 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে খরচ হয়েছে 10,10,325 টাকা। যারা এতদিন করে কামিয়ে খাচ্ছিল আমার নামে 4টে পোস্ট করে আজ থেকে গেল তো তাদের? না, আমি অত মন থেকে খারাপ ছেলে নয় ভাই। তাদেরও আমি করে কামিয়ে খাওয়ার জায়গা ছেড়ে আজকেও যাব আমি। বুঝতে পারছেন না কি বলছি? আরে 4টে পোস্ট করলে যদি 500 টাকা পাই, একটু 4টে পোস্ট করার জায়গাটা ছাড়তে হবে না তাদেরকে? আমি তাদেরকেও সুযোগ দেবো। এবার আসা যাক প্রাণগঞ্জ অঞ্চল। এমএলএ তহবিলের মোট খরচ 13,10,400 টাকা। আর আমি আমার উদ্যোগে যে খরচ করেছি 17,20,800 টাকা, মানে এমএলএ লাডের থেকে বেশি টাকা। এইবার আসছি আমি বেওতা 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,73,600 টাকা। আর আমি আমার উদ্যোগে যেটা হয়েছে 8,60,400 টাকা। ওরা দেখতে পাই না কেন বলুন তো? আমি তো ফিতে কেটে উদ্বোধন করি না, আমি চুপচাপ কাজটা করিয়ে নিয়েছি। কয়েকটা জায়গায় জানতে পেরে গিয়ে একটু ডিস্টার্ব করছে, কাজ সেগুলো চলছে, চাপ নেই। আচ্ছা, এই পালালো, কাগজ পালালো, ধরো ধরো ধরো। এবার আমি ঘোষণা করছি শানপুকুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 16,03,921 টাকা। এবার আমি ঘোষণা দিচ্ছি নারায়ণপুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 24,30,138 টাকা। আমি আমার উদ্যোগে গাঁটের টাকা খরচ করেছি 14,34,000 টাকা। আমার বড় ভাইয়ের একটা ঘোষণা দিয়েছিল হসপিটালের কথা, জমির সমস্যা নিয়ে হয়ে উঠতে পারেনি। তবে আমি কথা দিয়েছি, আপনাকে একটা কথা দিয়ে যেতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখে, ভাঙড়কে বড় ভাইজানের স্বপ্ন আমি পূরণ করব দায়িত্ব নিয়ে, এটা বলে যাচ্ছে। আর আজ যদি কোনো সহায়দায় ব্যক্তি অন্তত জমির জন্য এগিয়ে আসে তাহলে তো শোনাই সহাগা। আসা যাক পোলেরহাট 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে মোট খরচ করছি ওখানে আমি 11,04,581 টাকা। আর বিধায়কের আমার নিজের উদ্যোগে যেটা খরচ করছি 14,34,000 টাকা। জাগলগাছি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লক। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,12,800 টাকা। আর আমি আমার উদ্যোগে খরচ করছি ওখানে
22,94,800 টাকা। জাগলগাছি নেতারাই বেশি হই হই করে না এটা নিয়ে। ওখানে 16, 22, 38 প্রায় 39 লক্ষ টাকার কাজ হয়েছে। আব্দুল সেলিম, তোমরা বেশি কাজ করিয়েছো, আব্দুল মান্নান ভাই, ইমরান ভাইরা। ভোগালী 1 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,13,000 টাকা, আর আমি আমার নিজস্ব উদ্যোগে খরচ করছি 22,94,400 টাকা। একটা অঞ্চল বাকি আছে, বেওতা 2 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,76,421 টাকা, বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে 11,47,200 টাকা। মোট 3,36,60,283 টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,000 টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি, 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম, কি বাড়িতে বাড়িতে খামে ভরে লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি? কারো এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকের পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে, আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী। কারো কাছে মাথা নত করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাই যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কারিমুল, ওহিদুল, আসাদুল, সাদা যারা আছে তারা অন্যায় করলে একইভাবে তারা দেয়। সবাইকে সমান চোখে তিনি দেখেন। তার আমি ছোট ভাই, এটুকু মাথায় রাখবে। এবার কি বলতে যাচ্ছিলাম গো, সব ভুলে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাচ্ছে না তো কারো? লাইটিং হবে। এবার আপনাদের বলি, তাহলে সরকার আপনাকে মাত্র 1,99,00,000 টাকার কাজ করতে দিল, 1,30,31,00,000 টাকার কাজ করতে দেয়নি। অন্যায় করেছে কি করেনি ভাঙড়ের মানুষের সাথে? বলেন। আমি দিয়েছি আলাদা কথা, কিন্তু অন্যায় তো করেছে। যদি এই টাকার কাজ না করতে হতো, তাহলে তারা লসে রান করতো ভাঙড়ের মানুষ। তাহলে এই ভাঙড়ের মানুষকে জবাব দিতে হবে সরকারকে। এই নির্বাচনে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, কয়েকটা কাজ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইনকমপ্লিট আছে কাজ, সেগুলো চলছে। নির্বাচনের বিধিনিষেধ কিছু থাকে, তার মধ্যে গেলে তাহলে আমার নামে আবার কি হবে বলুন তো? কি হবে? আমার নামে আবার মামলা দিতে সুবিধা হবে। আমি তো নির্বাচনী বিধির বাইরে যেতে পারি না। কিন্তু আপনাদের বলে যাই, সবের ডিটেলস আমাদের কাছে আছে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, যেন মনে রাখবেন আপনার বিধায়ক 5 বছর 17টা মামলা খেয়ে 42 দিন জেল খেটে নিজের সিটডারাকে বিকিয়ে দেয়নি, কারো কাছে মাথা নত করেনি। আর 1,500 টাকার ভাড়া খাটা নেতাদের কাছে মাথা নত করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আরেকটু কাজ হয়ে যেত, আরেকটু বেশি কাজ হতো। আমি যাকে কাজ করতে দিয়েছিলাম সে মধ্যিখানে আমার একটা মাস আরো নষ্ট করেছে। আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, প্রচুর বিশ্বাস করে ফেলেছিলাম, বিশ্বাস করে দিয়েছিলাম, একটা মাস নষ্ট করেছে। নাহলে এইটা আমি আপনাকে এখানে কথা দিয়ে যাচ্ছি, 3,37,00,000 নয়, এটা আমি আমার উদ্যোগে প্রায় 2 কোটি টাকার এক্সট্রা কাজ করতাম, আমার সে টার্গেট রেখেছিলাম। তবে আগামী দিনে কি হবে সেটা বলতে পারছি না। যদি আপনারা সুযোগ দেন, সে ঘাটতি আমি এই ঘাটতি যে কাজের করবো ইচ্ছা করেছিলাম সেটা আমি পূরণ করব। সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের বলবো একটু মোবাইলে ফ্ল্যাশিংটা একটু হয়ে যাক। এই শেষের দিকে ঠিক লাইটিংটা হচ্ছে না, শেষের দিকে ফ্ল্যাশিং। ছাদে ফাদে যারা আছে তারা কোথা?
এই জানে কেউ লাভ মেট দিও নি, তোমরা স্টেজে লাইটগুলো জ্বালাও, ওইটাতে উঠে গেলে সুবিধা হবে, তোমরা একটা ধাপে উঁচুতে উঠে যাও। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। ওই ওকে ওইদিকে যেতে বলো, ওদিকে যাও না। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই ভগবানপুরের মানুষদের বলে দিন, জাগলগাছির মানুষকে বলে দিন, প্রাণগঞ্জের মানুষকে বলে দিন, নারায়ণপুরের মানুষকে বলে দিন, বামনঘাটার মানুষকে বলে দিন, বেওতাওয়ানের মানুষদের বলে দিন, পোলেরাটনের মানুষদের বলে দিন, চালতা মিরিয়ার মানুষদের বলে দিন, বেওতা টুয়ের মানুষদের বলে দিন, পোলেরা টুয়ের অনের মানুষদের বলে দিন, শানপুকুর অঞ্চলের মানুষদের বলে দিন, ভোগালীর মানুষদের বলে দিন, ভোগালী টুয়ের মানুষদের বলে দিন, মা বোনেদের বলে দিন। আওয়াজ ঠিক হচ্ছে না, এই লাইট উপরে তুলে, আওয়াজ ঠিক হচ্ছে না। এমন আওয়াজ হবে তো এখান থেকে কোথায় কাঁপবে বুঝতে পারছো না। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য, ভাঙড়ের বীর পুরুষেরা, ভাঙড়ের বীরঙ্গনারা, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। এবার একটু দিল্লি যাওয়ার গল্প শোনাতে হবে তো। এই তোমরা আবার কি সব গান বার করেছো, মাসছর মাসছর, এই ওইসব বাজাবে না, ওইসব বাজাবে না। আবার ভিডিও করে এক যে কুকুরকে ডাকছে এসবগুলো করবে না, হ্যাঁ এগুলো করবে না। মানুষেরকে কুকুর নামে ডাকতে নাই। ভাই মমতাকে বলে দিন, এই অভিষেককে বলে দিন, এই তৃণমূল কংগ্রেসকে বলে দিন, এই নোটোরিয়াস ক্রিমিনালকে বলে দিন, ওয়াকফ চোরদের বলে দিন, এই ওয়াকফ চোরদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরদের বলে দিন, এই জলজমি জঙ্গলে অধিকার হননকারীদের বলে দিন, ফিফথ শিডিউল যারা ইমপ্লিমেন্ট করেনি তাদেরকে বলে দিন, ফেক এসসি সার্টিফিকেট ইস্যুকারীদের বলে দিন, এই দিকে দিকে বলে দিন, এই তৃণমূলের সাথে আঁতাতকারী বিজেপিকে বলে দিন, এই শুভেন্দুকে বলে দিন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন। মায়েরা বাপেরা আস্তে আস্তে বিদায় নিন। একটা কথা বলবো, একটা কথা বলে ছেড়ে দেবো। কথাটা হচ্ছে এটাই, ভাঙড়ের মুসলিম ভোটে আর ভরসা রাখতে পারছেন না অমুক সাহেব, বুঝতে পেরেছেন? এখন উনি দায়িত্ব নিচ্ছেন ভাঙড়ের নাকি নন মুসলিম ভোট পাবে। তবে এখানে আছেন আমাদের পলাশদা আছেন, পলাশদা আছেন, আছেন আমাদের কমরেড যারা আছেন তারাও স্বীকার করে, আমরাও করি। আস্তে আস্তে বিদায় নিতে দিতে শুনুন যে 2021 সালে নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিল না, ফলে সেই অংশে ভোট আমরা পাইনি নন মুসলিম ভাইদের, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি র্যালিতে যেখানে যেখানে ঘুরেছি ভাঙড়ের মুসলিম মায়েরা বাপেরা যেভাবে সাড়া দিয়েছে একইভাবে স্বতঃস্ফূর্ততার সাথে এইবার 2026-এ নির্বাচনের র্যালিগুলি একতা করেছি, একইভাবে সাড়া। তাই আমি বুক ঠুকে বলছি, আমি বলেছিলাম 50,000 লিড পাবো, ওটা 50,000 নয়, কম করে 60 থেকে 70,000 লিড পাচ্ছি। ভাঙড়ের নন মুসলিম মায়েরা বোনেরা বাপেরা ভাইরা খাম চিহ্ন ছাড়া অন্য কোনো সিম্বলে হাত দেবে না, এটা আমি র্যালিতে গিয়ে জনসভা জনসংযোগ করে এতটুকু বুঝতে পেরেছি। তাই আপনাদের বলবো মায়েরা বাপেরা ভাইরা বোনেরা, আপনাদের মূল্যবান ভোট, আপনাদের মূল্যবান ভোট একটাও নষ্ট না হয়। আর 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে রাজ্যের মানুষকে প্রমাণ করে দেন ভাঙড় কোনো নোটোরিয়াস ক্রিমিনালের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এই নোটোরিয়াসের ক্রিমিনালের জায়গা ভাঙড়ে হবে না, হবে না, হবে না।
ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ ভাইজান একটু বরণ করো। এবার ভাইজানের বরণ পর্ব। ভাইজানকে বরণ করার জন্য আমি ডেকে নেব বেওতা 2 অঞ্চলের মোস্তফা মোল্লা, বাবলু মোল্লা ও আকিয়াবউদ্দিন মোল্লাকে। কাইন্ডলি তোমরা একটু সামনে চলে আসবে। বেওতা 2 অঞ্চল নেতৃত্ব মোস্তফা মোল্লা, বাবলু মোল্লা, ওয়াকিয়াবউদ্দিন মোল্লা, তোমরা তিনজন একটু সামনে চলে আসবে। আর অঞ্চল নেতৃত্বদের বলবো ঠিক একটু পিছনেই দাঁড়াবে, তোমাদেরকেও প্রয়োজন আছে। সকল অঞ্চল নেতৃত্ব একটু দাঁড়াবেন। হ্যালো, আমি একটা ভুলে গেছি, নাহলে আবার ঝামেলা করবে। ঝামেলা বলতে কি, সমালোচনা করবে। বলেছিলাম প্রত্যেকের বাড়ি বাড়ি খামে ভরে দিয়ে আসবো। ওটা দেখলাম অনেক ডিফিকাল্ট হয়েছে, অনেক চাপ হয়ে যাচ্ছে। রাস্তায় একটা অপশন রেখেছিলাম প্রতিটা বুথে ব্যানার টাঙিয়ে দেবো। আমি প্রতিটা বুথে ব্যানার টাঙাবো, তো কিছু বাড়িতে চেষ্টা করবো সেগুলো পৌঁছানো। বিশেষ করে যারা তৃণমূলের বন্ধুরা আছে তাদের বাড়িতে অন্তত সেগুলো পৌঁছানোর চেষ্টা করছি প্রিন্ট করে। আর একটা বলবো, ডিজিটাল মধ্যে দিয়ে দেবো। অনলাইনেও একটা টোটাল কাজের খতিয়ান, কোথায় কি হয়েছে না হয়েছে, কি কোন পজিশনে আছে না আছে, কোথায় কি হয়েছে টোটালটাই, ইনকমপ্লিট কি আছে না আছে টোটালটাই আমি অনলাইনে আপলোড করে দেবো। বেওতা 2 অঞ্চলের মুস্তফা মোল্লা ভাই, আপনি যেখানেই থাকবেন একটু স্টেজে আসবেন। দয়া করে আপনি একটু স্টেজে আসবেন। ব্যাচ এবং উত্তরীয় পরে বরণ করে নেবেন ভাইজানকে বাবলু মোল্লা। বাবলু মোল্লা, সবাই একটু করতালি দিয়ে সম্বর্ধনা দেবেন। হ্যাঁ, হ্যাঁ, উত্তরীয় পরে ভাইজানকে বরণ করে নেবেন ওয়াকিয়াবউদ্দিন মোল্লা। আর তার সঙ্গে সঙ্গে ফুলের বুকে রয়েছে, আর তার সঙ্গে দুটো ট্রফি আছে, দুটো অঞ্চল নেতৃত্ব। ভোগালী অন নাংলা নেতৃত্ববৃন্দ তারা একটি ট্রফি নিয়ে এসেছেন, এবং শানপুকুর অঞ্চল চণ্ডীহাট তারাও একটি ট্রফি নিয়ে এসেছেন। আজকে ভাইজানকে সে ট্রফি দেওয়া হবে। এবং প্রতিটা অঞ্চল নেতৃত্বকে বলবো আপনারা ভাইজানের পিছনে একটু চলে যান। ট্রফিগুলো একটু নিয়ে আসা হোক। ট্রফিগুলো চণ্ডীহাটের যে ট্রফিটা, শানপুকুর অঞ্চলের যারা নেতৃত্ব আছে তারা একটু সামনে যাবে। শানপুকুর অঞ্চল নেতৃত্ব, ভোগালী অন নাংলা যে নেতৃত্বরা এসেছেন তারা একটু আসবেন সামনে। অঞ্চল নেতৃত্বরা আপনাদের ট্রফিটা ভাইজানের হাতে একটু তুলে দেবেন। ভাইজানকে ট্রফি তুলে দিচ্ছেন ভোগালী 1 নম্বর পঞ্চায়েতের নেতৃত্বরা। সবাই একটু করতালি দিয়ে নেতৃত্বরা একটু সামনে আসবেন।
এরপরে শানপুকুর অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে তারা একটু সামনে আসবেন আপনাদের ট্রফি ভাইজানের হাতে তুলে দেওয়ার জন্য। সবাই করতালি দিয়ে সম্বর্ধনা দেবেন। আরেকটু ভাইজান, একটা স্বরচিত কবিতা তার স্মারক আপনার হাতে তুলে দেবেন মাস্টারমশাই আমাদের আব্দুর রহমান ভাই। তার স্বরচিত কবিতার একটা স্মারক আপনার হাতে তুলে দেবেন। হ্যাঁ, ভগবানপুর অঞ্চল।